আসসালামু আলাইকুম। আমি নার্গিস। আমি আমার মায়ের জন্য আপনাদের সামনে একটু সহযোগিতার জন্য হাত বাড়িয়েছি। তো আপনারা আমার মাকে একটু সহযোগিতা করবেন। আমার মা অনেক অসুস্থ, তাই আপনাদের সামনে আমি হাজির হইলাম কিছু কথা বলার জন্য। তো আপনার মাকে নিয়ে কোনো একটি গান যদি আমাদেরকে শোনাতেন আপনি। আমার মাকে নিয়ে আসলে আমি তো ওরকম গান পারি না, তারপরও আমি একটা লাইন গান আপনাদেরকে আমি শোনাইতে চাই। যেহেতু মা, তো মাকে নিয়ে একটা লাইন আমি শোনাবো। ওরে মায়ের কান্দত যাব জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কিছুদিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দত যাব জীব, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কিছুদিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করে, প্রসাব পায়খানা এখন মায়ের কোলে করি, তবু না মায়েরা খইল মাইটাকে বিজাতে, সন্তানের শুকনা রাইকা মাইটাকে বিজাতে। ওরে অসুখ হলে দেখি চাইয়া, মাই রইছে বিছানাই বইয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারিণী মা জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আমি আর পারি না, যতটুকুই পারছি আমি আপনাদের। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এই যে নার্গিস আপা, উনি আসলে চা বিক্রি করে খুব কষ্ট করে তার মাটিকে নিয়ে তার জীবনযাপন চালাচ্ছেন। তো তার মার চিকিৎসার প্রয়োজন। আসলে তার মার যে কী হয়েছে সেটাও তিনি জানেন না। ডাক্তার বলেছে পুরো বডির চেক আপ করতে, কিন্তু আসলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে বোনটি চা বিক্রি করে, কিভাবে তার মার চিকিৎসা করাবে কোনো দিশা না পেয়ে আপনাদের সবার সামনে এসেছে একটু সহযোগিতা পাওয়ার উদ্দেশ্যে। তো আমরা কথা বলছি এই বোনটির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার পুরো নামটা কি? আমার নাম নার্গিস আক্তার। তো আপনি বর্তমানে কোথায় থাকেন? আমি ঢাকা ফার্মগেট থাকি। আচ্ছা, চায়ের দোকানটা কোথায় আপনার? এটা হচ্ছে আপনার তেজকুনিপাড়া ফ্লাইওভারের নিচে। আচ্ছা, ফ্লাইওভারটার নিচে গেলে কি আপনাকে পাবে? ঢাকা তেজকুনিপাড়া? জি, ওইখানে যাইলে আমাকে পাবে। ওই জায়গায় গেলে আপনার সাথে সরাসরি দেখতে পারবে আপনি যে চা বিক্রি করতেছেন? হ্যাঁ, জি। আচ্ছা, তো ওই জায়গায় গেলে আপনাকে সরাসরি পাবে দর্শক। সরাসরি পাবে। আর তো আপনার মার বর্তমানে কি কি সমস্যা হচ্ছে একটু বলবেন? আসলে আমার মাকে আজকে 6 মাস ধরে উনি যেই অবস্থায় ভুগতেছে, 2টা পা, ওনার রোগ কি জানি হয়ে গেছে। কিন্তু আমি আসলে চায়ের স্টল চালাই কি আমি সংসারই চালাবো না আমার মার চিকিৎসা করবো, আমি আসলে ভেবে পাচ্ছি না। কিন্তু 6 মাস আগে আমি একবার হাসপাতাল নিয়েছিলাম। নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা কিছু প্রাথমিক দিয়েছিল, দেওয়ার পরে আমরা একটু ওষুধ খাওয়াইছিলাম। খাওয়ানোর পর কিন্তু ওনার ব্যথা সারে না। এখন আবারও আমি কিছুদিন আগে ডাক্তারের কাছে নিচ্ছি, উনি পুরো শরীরের চেক আপ দিছে যে আপনার আমার আসলে অনেক সমস্যা, আপনি পুরো শরীরে আপনি চেক আপ করানোর পরে দেখা যাবে যে আসলে কি হয়েছে। কিন্তু আজকে আমি যেই চায়ের স্টোরটা আমি চালাই, আমাদের জীবিকায় আসলে কি চালান? স্টোর নাকি? হ্যাঁ, একটা ফুটপাতে একটা দোকান। আমি চায়ের ফুটপাতে একটা দোকান চালান? ওইখানে আমি একটা দোকান চালাই। আচ্ছা, এটা কি ভ্যানে করে নাকি? কোনো না, ভ্যানে না, একটা একটা গাড়ি আছে, সিটি কর্পোরেশনের একটা গাড়ি। ওই গাড়িটার উপরে আর কি রেখে আমি নিজে দোকানদারি করি। তো এই সিটি কর্পোরেশনের গাড়ির উপরে আপনি যে রেখে চায়ের দোকান করেন, তো ডিস্টার্ব করে না যাদের গাড়ি? তারা না, যাদের গাড়ি তারা ডিস্টার্ব করে না, এই জন্য যেহেতু সিটি কর্পোরেশনের গাড়ি, অনেকে ফুটপাতে এটা ব্যবসা করার জন্য। আমি আবার গাড়িটা ভাড়া নিচ্ছি একজনের কাছ থেকে। ওই আমি ভাড়া নিয়ে আমি মাসে 2000 টাকা করে ওইখানে আমার ভাড়া দিতে হয় গাড়িটার। এই জন্য আর কি অনেকে ডিস্টার্ব করে না, কারণ ফুটপাতে তো দিছেই ব্যবসা করার জন্য। এই মূলত ঘটনা। তো
এই জন্য আমি আমার ভাইদের সামনে আসছি, যাতে আমার মাকে সবাই একটু সহযোগিতা করেন, যাতে আমরা একটু আমার মার চিকিৎসাটা করে যেন আমরা একটু ভালো থাকতে পারি। আর চায়ের দোকান করে কয়টি বা কামাই যে আমরা মাকে পালতেছি। যদিও আমার ভাইয়েরা আছে, ভাইয়েরা অত সচ্ছল না, আমার এখানে আমি রাখার পরে এখানে আমার মারে আমি মোটামুটি ডাল ভাত খাওয়াইতে পারতেছি। চিকিৎসার জন্য অনেকগুলো টাকা লাগে। এই 2 বছরে আমার মোটামুটি অনেক টাকা আমার খরচ হয়ে গেছে। এই জন্য আমি সর্বশান্ত, এক কথায় বলতে গেলে আমি সর্বশান্ত। আমার এখন আর কিছুই নাই, আগে যাই কিছু ছিল এখন তাও নাই। এই 2 বছরে অনেক কিছুই আমি হারাইছি। আচ্ছা, তো এই যে আপনার মার চিকিৎসা করাতে পারেন না কতদিন ধরে? 6 মাস। 6 মাস ধরে চিকিৎসা করাতে পারেন না? 6 মাস। তো এই যে আমরা আন্টির হাতে দেখছি, আসলে এগুলা কি লাগাই দিচ্ছেন আন্টিরে? ওষুধ করে না খাওয়াই তাবিজ তুবিজ লাগাই দিচ্ছেন? ওই যে ব্যথার জন্য আর কি, অনেকে বলতেছে যে একটু ব্যথা যদি কমে বা এটা কি লাগাইছেন? এটা কি জিনিস? একটা কি এর গাছ জানি, একটা কবিরাজ মহিলা দিচ্ছে, যে পায়েও তো দেওয়া হইছে। পায়েও দিয়েছে? কবিরাজি চিকিৎসা করতেছেন? এই কবিরাজি চিকিৎসা করতে তো অল্প কিছু টাকা লাগে। হাঁটতে পারে না। হাঁটতে পারে না? প্রিয় দর্শক দেখুন, ধরে ধরে নিয়ে টয়লেটে নিতে হয়, ধরে ধরে নিয়ে টয়লেটে নিতে হয়। তো আমরা আন্টির সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম আন্টি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। তো কি নাম আপনার? আমার নাম হামিদা বেগম। হামিদা বেগম। আপনার ছেলে মেয়ে কয়জন? 3 জন। স্বামী নাই? না। স্বামীর কি হয়েছে আপনার? বুড়া হইয়া মারা গেছে। মানে বুড়ো বয়সে মারা গেছে? কত বছর আগে মারা গেল? আজ 10-12 বছর হয়ে গেছে। 10 থেকে 12 বছর আগে স্বামী মারা গেল। তো এই স্বামী মারা যাওয়ার পরে আপনাকে আসলে কে দেখতো আপনাকে? এই যে মাইয়া। এই মায়ের কাছে আছেন 10 বছর ধরে? তো মাইয়া তো একটা চায়ের দোকানদারি করে, ফুটপাতে দাঁড়িয়ে জীবনে অনেক কষ্ট করতেছে। চায়ের দোকান করুক আর ভিক্ষা করে খাক, মারে তো খাওয়ান লাগে। আপনার তো ছেলে তো 2 জন আছে। মা তো ছেলেরা পারে না, ছেলেরা ছেলেরা কি দেশে থাকে নাকি? দেশে। জায়গা জমি কিছু নাই দেশে? না। আচ্ছা, মানে তারা যে কৃষিকাজ করে তাদের সংসারে ছেলে মেয়ে কজন করে আছে? একটু কষ্ট বিষ্ট করে ছেলে মেয়ে লয়ে চলে আর কি। মানে তাদেরই চলতে কষ্ট হয়ে যায়, চাইলেও আপনাকে খাওয়াইতে পারে না। আচ্ছা, তো আপনার সন্তানদের জন্য নামাজ পড়ে দোয়া করা হয়? দোয়া করি ছেলেরা ভালো করে আল্লাহ চলায়, জিয়ারা ভালো করে চলায় দোয়া করি। ছেলেটা বড় ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা ভাঙে গেছে, কাজ করতে অনেক কষ্ট হয়। ডানাটা ভাঙে গেছে, ডানাটা লয়ে কাজ করতে অনেক সুবিধা হয়। আচ্ছা, বড় ছেলেটার? আর ছোট ছেলেটার কি হয়েছে? ছোট ছেলেটা একটু নিয়ে লাইতে হয়, একটু কষ্ট বিষ্ট করে কাম করে চলে আর কি। তো আন্টি, আপনার মাথাটার কাপড়টা একটু উঠান, এই জায়গায় মাথা কি ফুলে রয়েছে দেখি। একটা টিউমার। আল্লাহ মালিক। অনেক বছর ধরে হইছে টিউমার। এটা ব্যথা করেন আন্টি? ব্যথা করে না, অনেক কয় সবাই কয়টা যদি অপারেশন করে ফেলাই দিতে তো তোমার মা আন্টিটা তোমার অনেক ক্ষতি হইব, ডরে করি না। কি ডরে করেন না? মরে যাবো কইলে। হায়াত মত সবই তো আল্লাহর হাতে। মাথা দাও, তারপর তো ডাক্তারের পরামর্শ দেওয়ার দরকার, চিকিৎসা করানো উচিত। বলছিল 2-3 দাগ খাইছিলাম, আর খাইতে পারছি না। মানে কয়টা চিকিৎসা করব বলেন তো? এই পায়ের শরীরে কিছুদিন পরে আমার এক বাবার করে দাঁতটা দেখি। এই কোয়ালের দাঁত 2টা ফেলাইছি। 2টা দাঁতই ফেলাই দিয়েছেন? আরেকটা আমরা বিষ করতেছি, এটাও ফেলানো লাগবো। আচ্ছা, এটাও করবো, চিনালে আবার ফেলানো লাগবো। আচ্ছা, তো এই দাঁতের চিকিৎসা করতে তো অনেক টাকা লাগে। দাঁত ফেলা, একটা দাঁত ফেলাইতে আমার 2000 টাকা লাগছে। 2000 টাকা লেগেছে? এই টাকা কোথায় পেয়েছেন? এটা আমার বাড়ির আমার এক বাবার করে সাহায্য করছে আর কি। মানে সহজ করলাম, নইলে চাষিরা ফেলাই দেয়, না থাকলে করতো, সেই কারণে। তো সম্মানিত দর্শক, আসলে মানুষ মানুষের জন্য কথাই আছে। তো আসলে এই অসহায় নারীর কেউই নেই। তো অনেক মানুষই তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে, কিন্তু সবাই হয়তো বা জানেও না তিনি এখন কেমন আছে, তার শরীরের ভিতরে কি রোগ আছে তিনি জানে না, তিনি হাঁটতে চলতে পারে না। এই যে কবিরাজি চিকিৎসা করে আসলে তিনি কি বাঁচতে পারবে? তিনি একটু নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে, তো তার শরীর যদি ভালো না থাকে কখন বা কিভাবে নামাজ রোজা পড়বে? তো আচ্ছা, গত যে ঈদ গেল, ঈদের সময় আপনার ছেলে মেয়ে কিছু দেয়নি আপনাকে? ছেলেরা জামা কাপড় দেয় নাই, শাড়ি দেয় নাই? মাইয়াই দিছে। মানে ছেলেদের এই তৌফিকটুকু নাই যে বছরে একটা শাড়ি মাকে দিব। যে আন্টি, মাথার কাপড়টা ওঠেন, মাথার কাপড়টা পড়ে গেছে আপনার। প্রিয় দর্শক, শুনছেন আপনারা, আসলে
তো বোন, এই যে আপনি তো একজন আসলে খুবই ভালো মেয়ে, অনেক মেয়ে আছে যা মাকে দেখতে পারে না, বা মাকে দেখতে গেলে স্বামীরা আসলে ডিস্টার্ব করে যে তোমার মাকে দেখছো কেন। আবার অনেক স্বামীরাই আছে যে মা বাবাকে একটু সহযোগিতা করো, এইভাবে সহযোগিতা করে। তো আপনি আসলে কিভাবে আপনার মাকে সহযোগিতা করছেন? এটাও তো আল্লাহর একটা রহমত, যে মাকে আসলে কয়জনে এইভাবে পালতে পারে বলেন? আচ্ছা, সবই হলো আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, সব আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা না হলে আসলে কোনোটাই সম্ভব না। তো এখন এই যে আমাদের এই প্রতিবেদনের সামনে কি উদ্দেশ্যে আসলে? এখন আমার কথা হলো, ছেলে হোক আর মেয়ে হোক, মা বাবাকে সবাই উচিত ওনাদেরকে সম্মান করা। ওনারা আমাদেরকে জন্ম দিছে, ওনারা আমরা পাইলা বড় করছে, আমরা সবাই চলতে পারি, একমাত্র মার জন্য আর বাবার জন্য আমাদের খাওয়ান কম হয়ে যায়। তো এই জন্য আমি বলবো যে প্রত্যেকটা মানুষ, আজকে যেই কথা নিয়ে আমি এই লাইফে আসলাম, আপনাদের সামনে আমি প্রতিবেদনে আসলাম, আমি এই জন্য আমি বলতে চাচ্ছি যে সবাই যেন, সব ছেলে মেয়েরা বাবা মাকে যেন ওই মূল্যায়নটা করে। আজকে আমি হয়তো খুব কষ্ট নিয়ে, বুক ভরা কষ্ট নিয়ে আপনাদের সামনে আসছি, যে আমি একটু ভাইদেরকে একটু বলবো আমাকে একটু সহযোগিতা করার জন্য, আমার মার জন্য। এরকম যেন মানুষের না হয় যে মার জন্য। কিন্তু আমি মেয়ে দেখে হয়তো খুব, আমি চাচ্ছিলাম না আসার জন্য, তারপরে আমার অনেকে, যেমন আপনারা আমার বাইরে আমার অনেক কিছু দেখছেন যে আমার বোনটার এরকম অবস্থা কেন, একটু যাই যে আমার বোনটার একটু সহযোগিতা করা যায় কিনা, এই জন্য আপনারা আসছেন আমার কাছে। আচ্ছা, তো নার্গিস আব্বা, আমরা যেটা জানি, আগে এক সময় আপনি রাজরানীর মতোই ছিলেন। আপনার একটা সময় ছিল যখন আপনি রাজরানীর মতো সুখে সংসার করছিলেন, কিন্তু এখন তো আপনার এই অবস্থা, মানুষের কাছে সাহায্য পেয়ে মাকে চিকিৎসা করাতে হয়। এই পরিণতিটা কিভাবে হলো একটু বলবেন? পরিণতিটা হয়েছে আপনার 2 বছর আগে, যে করোনার সময় আমি একটা ভালো একটা দোকান নিয়েছিলাম, লাখখানি টাকা দিয়ে আমি একটা দোকান নিয়েছিলাম। নেওয়ার পরে দোকান, এটা কি এই যে লাখখানি টাকা, এটা কি আপনার আজীবনের কামাই নাকি? না, এটা আজীবনের কামাই না, যদিও অনেক কষ্ট করে আমার দোকানটা নিতে হয়েছিল। আচ্ছা আচ্ছা, যে আমি একটু ভালো চলবো, ভালো মানে সর্বস্ব কামাই দিয়ে নিলেন। তখন আমার এই দোকানটা সরকারি ব্রিজ যাবে বিদায়, ওইখানে দোকানটা আমার ভেঙে দিছে। ভেঙে যাওয়ার পরে আমি একটা পুরো সর্বশান্ত হয়ে গেলাম। এর পরে আবার করোনা মহামারী দেশে আসছে, মানে 6 মাস ভরা আমি কি অবস্থায় যে আমার দিনকাল গেছে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আর যারা মোটামুটি জানে তারা জানে আমার অবস্থাটা। তো অনেক কষ্ট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। বাবা, আপনি তো ছেলের সমান, আপনারা মা তালে করলেন, নইলে না আমি একটু অসহায়, আমার একটু চিকিৎসার লাগে একটু আমি সাহায্য চাইছি, আমার একটু দয়া করেন। আমি নামাজ ছেড়ে আপনারা লাগে দোয়া করবো আজীবন, যতদিন বাঁচি। তো আপা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনার নাম্বারটা কি বলেন? আমার নাম্বারটা আছে, একটা বিকাশ নাম্বার আছে, বলেন। 0174 0174 280 280 66 66 25 25। নাম্বারটি আবার বলেন সুন্দর করে। 01742, একটু আস্তে আস্তে বলেন। 01742 80 66 25 25 নাম্বারটি বিকাশ করা আছে নাকি? আচ্ছা, তো এই যে আমাদের দর্শক যারা দেখছে তাদের উদ্দেশ্যে আপনার আর কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে। বলেন। কারণ আমি আমার যে মার জন্য আমি আজকে আপনাদের সামনে আসছি, আমার মাকে অবশ্যই যদি আপনারা এতটুকু দিলে লেগে থাকে যে মার জন্য, যে একটা মেয়ে এরকম সাহায্যের হাত বাড়িয়েছে, আমার ভাইয়েরা যারা আছেন আমার মাকে একটু সহযোগিতা করবেন। আমার জন্য না, আমার মাটা যেন একটু বাচ্চা থাকতে পারে, 2টা ডাইল মত খাইয়া বাচ্চা থাকতে পারে। তো আমি সবার উদ্দেশ্য বলবো যে সবাই বাবা মার জন্য যেন এরকম শ্রদ্ধা যেন সবাই আসে। যারা বাবা মাকে ভালোবাসেন অবশ্যই আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন আমার মার জন্য। আর আমিও সবার জন্য দোয়া করি, আমার যে ভাইয়েরা প্রবাসীতে যারা থাইকা এখানে মোটামুটি ভালো একটা সহযোগিতা করে সবাইকে, তাদের জন্য তো অবশ্যই অন্তঃস্থল থেকে একটা দোয়া আসবে। আমার মার একটা মা বাচ্চা থাকা মানে প্রত্যেকটা সন্তানের জন্য দোয়া আসে। সবাই ভালো থাকবেন। আচ্ছা বোন, তো সম্মানিত দর্শক, আপনারা আসলে যে নার্গিস আপার নাম্বারটি পেলেন, তার মার আসলে ডাক্তার দেখানোর প্রয়োজন, তার মার সম্পূর্ণ শরীরে চিকিৎসা করার প্রয়োজন। কি কবিরাজি শুরু করেছে দেখুন। আসলে বৃদ্ধ বয়সে তাদের আসলে ওষুধ খাওয়ার মতো টাকা পয়সা নেই, আসলে তাদের ভাত খেতেই কষ্ট হয়ে যায়, সেই কারণে এই কবিরাজি চিকিৎসা করছেন তারা।
তো তাদের আসলে একটু চিকিৎসার প্রয়োজন। আপনারা সবাই মিলে যদি ওনাদের পাশে একটু দাঁড়ান তাহলেই আমাদের সার্থকতা। সেই কারণেই আমরা বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে ঘুরে এই ধরনের প্রতিবেদনগুলো তৈরি করে থাকি। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে, আপা আপনার কিছু বলার আছে নাকি? হ্যাঁ, বলার আছে বলতে, আপনারা যারা এই কষ্ট করে আপনারা প্রত্যেকটা এই অসহায় মানুষদেরকে নিয়ে তুলে ধরেন, যতটুকু দেখছি আপনারা মোটামুটি ভালো সার্ভিস আপনারা দিচ্ছেন। প্রত্যেকটা অসহায় মানুষ আপনাদের কাছ থেকে হেল্প পাচ্ছে। যারা সহযোগিতা করতেছেন তারাও অনেক সহযোগিতা মানুষকে করে, তারাও অনেক দোয়া করে। কিন্তু আপনাদেরকেও আমি তার সাথে দোয়া করতে চাই যে আপনারা যে কাজগুলো আপনারা করতেছেন, সামাজিক মূলক কাজ, এই কাজগুলো যেন আপনারা করতে পারেন। আমরা সবাই সহযোগিতা করব। আমরাও সবাই আপনাদের জন্য দোয়া করি যে আপনাদের দ্বারায় আমরা যারা অসহায় মানুষগুলো আমরা আনাজে কাজে আছি, আমরা যেন সবাই ভালো থাকতে পারি। আপনারা ওইরকম ভালো থাকবেন, শরীর স্বাস্থ্য ভালো রেখে আপনারা কাজ করে যাবেন, যাতে এই সমাজের মানুষগুলো আসলে দুমুঠো ভাত খেয়ে যেন বাচ্চা থাকতে পারে। আমি সেই কথা বলি আমি শেষ করব। সবাই ভালো থাকবেন, আর আমার মার জন্য সবাই দোয়া করবেন। তো আপনার চোখটা দেখছি ছলছল করছে। আমি এরকম আসতে চাইছিলাম না, তারপরও আমার মার জন্য আমার আসতে হচ্ছে। আমি চাচ্ছিলাম না যে এরকম পরিস্থিতি আমার এক সময় যে ভালো হচ্ছে। অনেক মানুষে বলবে যে না, নার্গিস তো এরকম ছিল না, কিন্তু হয়ে গেছি, কিছু করার নাই, পরিস্থিতির শিকার। আমি পরিস্থিতির শিকার। আমি চুরি করে খেলে আমার মানুষে খোঁড়া দিবে, আমি খারাপ কাজ করে খাইলে খোঁড়া দিবে, কিন্তু আমি কারোর থেকে যদি চেয়ে খাই ওইখানে কোনো রাজখোঁড়া নাই। আমার খাওয়াটা বিষয় না, বিষয়টা হচ্ছে আমার মার চিকিৎসা। আমি আমার মার জন্য আসছি, আমার খাওয়ার জন্য আমার আসতে হয় না। আমার মার আমি চিকিৎসা করাবো, এটার জন্য আমি সবার কাছ থেকে সাহায্যটা চাচ্ছি। তো সম্মানিত দর্শক, আপনারা সবাই মিলে একটু সহযোগিতা করবেন এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদনটি শেষ করছি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।